দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই যারা যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। কারণ এই ভিডিওতে যে কথাগুলো বা এই খুল্লাম খুল্লাতে যে বিষয়গুলো তুলে আনা হয় এটা একটু অন্য ধরনের, এবং এটা আপনাদেরকে যে জানার আগ্রহ এবং সাংবাদিকতাকে উৎসাহিত করবে এবং আপনাদের জানার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং বিভিন্ন গোপন বিষয় আপনারা জানতে পারবেন এই অনুষ্ঠান থেকে। তাই আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন এবং অন্যদেরকেও শেয়ার করতে একটু উৎসাহিত করবেন। এটা একটা অনুরোধ রইল। আপনারা জানেন যে এই যে দুটো নির্বাচন চলছে, এই যে নির্বাচন চলছে শিলচর এবং করিমগঞ্জ আসনে, এবং আমরা প্রতি মুহূর্তে শিলচর এবং করিমগঞ্জ আসনের বিভিন্ন যে চিত্র সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এবারের যে এই দুই নির্বাচনে আমরা একটু আজকের যে আমি আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই দুই নির্বাচনে এআইইউডিএফ দলের ভূমিকাটা কী, অর্থাৎ শিলচর এবং করিমগঞ্জ আসনে এআইইউডিএফ কী ভূমিকা নিচ্ছে, এটা একটা অবশ্যই আলোচনার বিষয়। কারণ এআইইউডিএফ এমন একটি দল যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, এবং এই মুহূর্তে তাদের 4 জন বিধায়ক রয়েছে বরাক উপত্যকায়। সোনাইতে রয়েছেন করিমউদ্দিন বড়ভুইয়া, হাইলাকান্দিতে আছেন, কাটলিচড়ায় আছেন ও আলগাপুরে আছেন। 4 বিধায়ক রয়েছেন, 3-4 বদরপুরে একজন, 5 জন বিধায়ক রয়েছেন তাদের। তো এই রকম একটা দল এই লোকসভা নির্বাচনে কী ভূমিকা নিচ্ছে সেটা জানাটা অবশ্যই উচিত, এবং অবশ্যই সবার জানা উচিত যে এই দলটা, কারণ এদের অবস্থানের উপর কিন্তু অনেক ফলাফল নির্ভর করছে। আমি আবার প্রথমে একটু করিমগঞ্জ আসনে একটু আলোচনা করে তারপরে আমি শিলচর আসনে, আমার মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হলো শিলচর আসন। যাই হোক, তো প্রথমে একটু করিমগঞ্জের বিষয়টা নিয়ে আলোচনা করি। করিমগঞ্জে এআইইউডিএফ প্রার্থী করেছে শাহাবুল আলম চৌধুরী ওরফে পারুলকে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং দল তাকে প্রার্থী করেছে। এবং তাকে প্রার্থী করেছে দল যেখানে যে দল, এবং তিনি তার নিজস্ব ক্যারিশমায় গোটা করিমগঞ্জ লোকসভা আসন, মানে হাইলাকান্দি করিমগঞ্জ জেলাকে নিয়ে করিমগঞ্জ লোকসভা আসন, কাঠিগড়া কিছু অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে, নিয়ে তিনি তার দলের প্রচার করছেন। এবং যেহেতু করিমগঞ্জে তার দলের 4 জন বিধায়ক রয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনে, তাই স্বভাবতই এই আসনে এআইইউডিএফ একটা ভালো ফল করবে বা জনতার একটা ভালো ফল করবে, এটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে প্রার্থী করেছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। আপনারা তাকে চেনেন, বিশিষ্ট ব্যারিস্টার, এবং সিআরপিসি আন্দোলন এবং নানা ধরনের আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত, তাকে দল প্রার্থী করেছে। তাই করিমগঞ্জ আসনে সংখ্যালঘু ভোট এখন পর্যন্ত সহজে বোঝা যাচ্ছে না যে হাফিজ রশিদ আহমেদের চৌধুরীর দিকে যাবে না এআইইউডিএফের দিকে যাবে। আরও কিছু লক্ষণীয় বিষয় হলো, এআইইউডিএফ হাইলাকান্দিতে প্রচারে গিয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে জনতার প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। তার মানে এআইইউডিএফের প্রতি হাইলাকান্দি এলাকার মানুষের কি, হাইলাকান্দি এলাকার সংখ্যালঘু জনসাধারণের কি এক মোহভঙ্গ হয়েছে, এরকম একটা প্রশ্ন কিন্তু উঠছে। হাইলাকান্দির বিধায়ক নিজে এখানে গিয়ে জনসভা করতে পারেননি, শাহাবুল জনসভা করতে পারেননি, তাদের জনসভা করতে দেওয়া হয়নি। অর্থাৎ এইসব অঞ্চল কিন্তু এআইইউডিএফের একটা দুর্গ বলে পরিচিত, হাইলাকান্দি, কাটলিচড়া, আলগাপুর, কিন্তু সেই সব এলাকায় শোনা যাচ্ছে এবং কিছু ভিডিও আমরা পেয়েছি এবং কিছু সংবাদ আমরা পেয়েছি যে এআইইউডিএফ সভা করতে পারছে না। তাহলে কি ধরে নিতে হবে যে সংখ্যালঘু ভোট যেটা আছে সেটা পুরোটাই এবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দিকে যাচ্ছে? আপাত দৃষ্টিতে এরকম মনে হলো, বিষয়টা কিন্তু অত সহজ নয়। কারণ উত্তর করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জ এইসব এলাকায় কিন্তু শাহাবুলের তার ব্যক্তিগত একটা ক্যারিশমা রয়েছে। তাই একথা বলতেই হয় যে সংখ্যালঘু ভোটে বিভাজন ঘটবে কি ঘটবে না এটা এক মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ততটা না হলেও একটা বিভাজনের সম্ভাবনা রয়েছে। দল হিসাবে এখানে এআইইউডিএফ কিন্তু যে খুব একটা যে প্রচার করছে এমন কিন্তু নয়। বদরুদ্দিন আজমল এখন পর্যন্ত প্রচারে আসেননি, এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে বদরুদ্দিন আজমল এখন পর্যন্ত প্রচারে আসেননি। আসলে বদরুদ্দিন আজমল সহ এআইইউডিএফ নেতারা চাইছিলেন না যে এখানে শাহাবুল আলমকে প্রার্থী করা হোক,
কিন্তু শাহাবুল আলম নিজে ঈশান বাংলাকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিভিন্ন উলেমারা মৌলানারা অনুরোধ করায় তাকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ দলের নেতারা না চাইলেও মানুষের চাপে নাকি তিনি প্রার্থী হয়েছেন। তো এরকম প্রার্থীর পক্ষে বদরুদ্দিন আজমল প্রচারে আসবেন এমন সম্ভাবনা কতটুকু সেটা আগামীতে বোঝা যাবে দু একদিনের ভেতরে, কিন্তু এখন পর্যন্ত যা খবর তিনি আসছেন না। এবং আজমল না আসার পেছনে যে কারণটা, অনেকে বলছেন যে আজমল আসলো নাকি এবার একটা বিক্ষোভের মুখে তিনি পড়তে পারেন, তো এসব ঝামেলা নিতে পারেন। তাছাড়া আজমল নিজেও তার ধুবড়ি আসনে একটা এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন, কারণ তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের রকিবুল হোসেন এবং সেখানে তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন। এটাও একটা, সুতরাং এসব ছেড়ে তিনি শিলচরে আসবেন প্রার্থীর প্রচারে বা করিমগঞ্জে আসবেন, এটা এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। তো এই হলো করিমগঞ্জে ইউডিএফের অবস্থা। ইউডিএফ লড়ছে, কিন্তু লড়লেও আজ থেকে 7-8 দিন আগে ইউডিএফের যে একটা অবস্থান ছিল সেটা কিন্তু এখন এই মুহূর্তে করিমগঞ্জ আসনে ইউডিএফের নেই, বরং কংগ্রেস ক্রমশ সংখ্যালঘু এলাকায় তাদের অবস্থানটা মজবুত করছে। নানা ধরনের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ব্যক্তিগতভাবে নানা ধরনের অসুবিধার কথা বলা হচ্ছে যে তিনি সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মিশতে পারেন না, কিন্তু এত কিছুর পরও সাধারণ মুসলমান, শিক্ষিত মুসলমান সমাজ চাইছেন যে কোনো একজন প্রার্থীকেই ভোটটা দেওয়া, এবং সেক্ষেত্রে অনেকের পছন্দ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। এই চিত্রটা কিন্তু গত 2-3 দিন থেকে এই চিত্রটা দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা হলেও ইউডিএফের জমিটা একটু নরম হয়েছে বা হালকা হয়েছে। এই হলো করিমগঞ্জ আসনের পরিস্থিতি, অর্থাৎ এখন পর্যন্ত ইউডিএফ লড়াইয়ে থাকলো, কিন্তু এখানে কিন্তু কয়েকদিন আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে এখন নেই। এবার এমন আসি একটু গুরুত্বপূর্ণ শিলচর আসনে। শিলচর আসনে ইউডিএফের কোনো প্রার্থী দেওয়ার কথা দেয়নি, যেহেতু এটা তফসিল সংরক্ষিত আসন হয়েছে তাই হয়তো ইউডিএফ কোনো প্রার্থী দেয়নি। কিন্তু প্রার্থী না দিলেও গত 2-3 দিন আগে সুনাইতে একটা সভা হয়েছে, সেই সভায় সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা বলেছেন, এবং তার এই কথা যে শুধু কথার কথা নয়, এর প্রমাণ গতকালের তৃণমূল কংগ্রেসের জনসভায় আমরা কিছুটা প্রমাণ পেয়েছি। দেখা যাচ্ছে সোনাই এবং কাটলিছড়া থেকে অনেক লোক এসেছেন, মূলত এরা ইউডিএফ দলের কর্মী এবং এরা এই তৃণমূলের জনসভায় এসেছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউডিএফ তাহলে শিলচর আসনে অন্ততপক্ষে পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে, কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদেশরাম বিশ্বাস তিনি কয়েকদিন আগেও ইউডিএফে ছিলেন এবং ইউডিএফ তাকে 2বার টিকিট দিয়েছিল লোকসভার করিমগঞ্জ আসনে। একবার তিনি বিজয়ী হয়েছিলেন এবং দ্বিতীয়বার তিনি হেরেছেন সংখ্যালঘু ভোট বিভাজনের ফলে। তাই একেবারে প্রার্থী হিসাবে ফেলনা নন রাধেশ্যাম বিশ্বাস। তো ইউডিএফের, সুতরাং রাধেশ্যাম বিশ্বাসকে ইউডিএফের সমর্থন করতে মানসিকভাবে কোনো বাধা থাকার কথা নয়। তাই আমাদের যতটুকু অনুমান হচ্ছে যে শিলচর আসনে ইউডিএফের যে সংগঠন রয়েছে, ইউডিএফের কোনো সংগঠন আসলে তেমন প্রয়োজন পড়ে না, কারণ পুরোপুরি ধর্মের ভিত্তিতে ভোট হয়। তাই সেই ইউডিএফের যা কিছু ভোট আছে সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের দিকে চলে যেতে পারে, এমন সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সুস্মিতা দেবের এবং সেই সুনাই জনসভায় সুস্মিতা দেব উপস্থিত ছিলেন এবং একটা খুব প্রচলিত একটা প্রচার হয়েছে সারা শিলচর লোকসভা কেন্দ্র জুড়ে যে সুস্মিতা দেবের সঙ্গে নাকি সুনাই বিধায়কের একটা সাক্ষাৎকার হয়েছে এবং সেখানে সমর্থন। অবশ্যই এগুলো সবই কিন্তু যাকে বলে আপনার পাক্কাপোক্ত খবর নয়, অনেকটা মানে উড়ো খবর আপনি বলতে পারেন, উড়ো খবরও নয় ঠিক, এটার মধ্যে সত্যতা যে কিছুটা আছে এটা বোঝা যায়। এখন পর্যন্ত ইউডিএফ শিলচর আসনে কাকে সমর্থন করবে সেই সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি। ইউডিএফের সাধারণ অবস্থান হলো যেখানে তাদের প্রার্থী নেই সেখানে মুসলমান সমাজ যে সংখ্যালঘু, যে ধর্মনিরপেক্ষ প্রার্থী বিজয়ী হতে পারবেন তাকেই ভোট দেবেন, এটা হলো ইউডিএফের সাধারণ অবস্থান। যেখানে তাদের প্রার্থী নেই সেখানে যদি তারা দেখেন কোনো জায়গায় কংগ্রেস শক্তিশালী তাহলে কংগ্রেসকে ভোট দেবেন, কোনো জায়গায় যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী বা অন্য কোনো দল শক্তিশালী তবে তাকে ভোট দিতে। তো এই হলো অবস্থান। কিন্তু শিলচর আসনে কি কংগ্রেস থেকেও তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে গেছে? এই একটা কিন্তু বিরাট প্রশ্ন। এই প্রশ্নের সোজা উত্তর হলো তৃণমূল কংগ্রেস এখানে অনেক বড় পার্টি এবং তারাই
অন্তর্ভাগ কাগজে কলমে সাংগঠনিক নিরিখে সদস্য সংখ্যা নিরিখে বিজেপির তারা একটা বড় দল এবং তারা অবশ্যই শক্তিশালী দল। তাহলে এই দলকে সমর্থন না করে কেন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন? এটাও একটা বড় প্রশ্ন। এইসব নানা প্রশ্নের উপর জড়িয়ে আছে শিলচর আসনের সমীকরণও। ইউডিএফের অবস্থানকে যারা মনে করেন এবং যারা এই ভোটের প্রচারে ইউডিএফকে কোনো গুরুত্ব দিতে চাইছেন না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ একটা কথা মনে রাখবেন, ইউডিএফের প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া শিলচর থেকে সোনাই থেকে বিজয়ী হয়েছিলেন এবং শিলচর থেকে যিনি কংগ্রেস টিকিটে বিজয়ী হয়েছেন খলিলুদ্দিন মজুমদার, তিনি কিন্তু টিকিট পাওয়ার কয়েকদিন আগে মাত্র কংগ্রেসে এসেছিলেন। তার মানে তিনিও কিন্তু ইউডিএফেরই লোক, ভেতরে ভেতরে তিনি ইউডিএফই রয়ে গেছেন এবং তারপরে সংগঠনকে নিয়ে তিনি এখানে এসেছেন। তাই কাঠিগড়ায় ইউডিএফের যে ভোট, সেই ভোটের উপর একটা প্রভাব কিন্তু খলিলুদ্দিন থাকলেও খলিলুদ্দিনের যে সমর্থকরাও কংগ্রেসকে ভোট দেবেন এর কিন্তু তেমন নিশ্চয়তা নাও থাকতে পারে। এই অনেকগুলো অবস্থান কিন্তু নির্ভর করছে। ইউডিএফের অবস্থানটা কিন্তু একটা বড় ফ্যাক্টর শিলচর আসনের জন্য, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ইউডিএফকে যদি কেউ হালকাভাবে দেখেন, কেউ যদি ধরে নেন যে মুসলমান সম্প্রদায় পুরোটাই কংগ্রেসকে ভোট দিয়ে দেবেন এবং সেখানে ইউডিএফের কোনো ভূমিকা থাকবে না, এটা 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 বলা মনে হয় অনেকটা ঠান্ডা ঘরে থেকে মাঠের কথা বলার মতো ব্যাপার হয়ে যায়। আপনারা যদি শিলচর আসনে ইউডিএফকে, কোনো বিশ্লেষক যদি মনে করেন যে শিলচর আসনে ইউডিএফকে কোনো গুরুত্ব দেব না, তাহলে সেটা হয় না। ইউডিএফের একটা সমর্থন ভিত্তি কিন্তু রয়েছে, এটা আপনি কোনো অবস্থায় অস্বীকার করতে পারবেন না। এবং এই জনসমর্থনের ভিত্তি যে কংগ্রেসের কথা মতোই ভোট দিয়ে দেবে, এরও কোনো নিশ্চয়তা নেই। তাই এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আবার এটাও শোনা যাচ্ছে যে যাদের সংখ্যালঘুদের মধ্যে এমনও কিছু আছেন যাদের কংগ্রেসকেও পছন্দ নয়, আবার তৃণমূল কংগ্রেসকেও পছন্দ নয়, তাদের ভোটটা বিজেপিও পেতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদিও এরকম কথা শোনা যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটার প্রমাণ থাকে। যেমন 2019-এ শোনা গেছিলো যে সংখ্যালঘুরা নাকি বিরাট হারে বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু ফলাফল বের হওয়ার পর আমি প্রতিটি কেন্দ্র গবেষণা করে দেখলাম যে এই কথাটা ডাহা মিথ্যা কথা। আসলে হিন্দু ভোট 90% বিজেপির দিকে পড়ায় বিজেপির ভোটটা এতটা বাড়তে পেরেছে এবং এই পরিস্থিতি এখনও রয়েছে। তাই দর্শকরা, শিলচর আসনেও কিন্তু এআইইউডিএফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা কিন্তু আপনারা লিখে রাখবেন। এবং এর একটা ইঙ্গিত কিন্তু আমরা গতকাল পেয়েছি তৃণমূল কংগ্রেসের জনসভায়। কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল একবার বলেছিলেন যে তৃণমূল ইউডিএফ আর বিজেপির জোটের কথা বলেছিলেন। এটা কতটুকু সত্য এটা আমি বলতে পারবো না, কারণ বলা উচিতও নয়, কারণ আমি কোনো জিনিস নিশ্চিত হয়ে বলি না, এই বিষয়ে সত্য কি মিথ্যা আমি বলবো না। কিন্তু একটা কথা, এটা অর্ধেক সত্য, একটা কথা ঠিক যে ইউডিএফের সঙ্গে তৃণমূলের কিন্তু একটা ভেতরে একটা সমঝোতা হয়, এবং থাকবে। রাজনীতিতে এসব হয়। রাজনীতিতে মূল কথা হলো আপনি ভোট কতটা পাচ্ছেন, আপনাকে জিততে হবে, এবং জিততে গেলে আপনি যে কৌশল নেবেন সেটাই করতে হবে। সন্তোষ মন্দে পরাজয়ের পিছনে বহু ভূমিকা ছিল ইউডিএফের, কিন্তু তারপরেও সুস্মিতা দেব এখন ইউডিএফের সাহায্য যদি নেন, সেটাকে আপনি রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটাতে কোনো অন্যায় হয় না। এটাও কিন্তু বুঝতে হবে। রাজনীতিতে আপনি জিতলেন কি হারলেন সেটাই শেষ কথা। রাজনীতিতে পার্মানেন্ট চিরস্থায়ী শত্রু বা বন্ধু কেউ থাকে না। তাই শিলচর আসনে ইউডিএফের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে, এবং এটা আপনারা বুঝতে পারবেন 4 জুন ফলাফল বের হবার পর। নমস্কার।